নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং খুব ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, ঠাকুরদার গল্প। অনেক দিন আগের কথা। এখানে সে জিনিস শুনলে বা ভাবলে গল্প কথা লাগে, কিন্তু সেকালে দেশের সামাজিক অবস্থা ছিল অন্যরকম। তখন ওরকম সম্ভব ছিল। যাক, আসল গল্পটা বলি। আমার তখন বয়স 20-21। একহারা চেহারা, মাথায় বাবরি চুল, গায়ে যথেষ্ট শক্তি রাখি, খেতেও পারি খুব। ভোজসভার নাম করা খাইয়েছিলেন সেকালে আমার পিতামহ, আমাদের বৃদ্ধ প্রপিতামহ বিষ্ণুরাম রায়। সার জমিদার বাড়িতে দুর্গোৎসবের নিমন্ত্রণে পুরো খাওয়ার পর এক হাঁড়ি রসগোল্লা খেয়ে ধুতি চাদর আদায় করে এনেছিলেন। সকলে বলতো নিমাই বংশের নাম রাখবে। তার ডাকনাম নিমাই ছিল কি না। আষাঢ় মাসের শেষ, ঘোর বর্ষা সেবার। বাবা তার আগের বছর মারা গিয়েছেন। সুতরাং 22 বিঘে ব্রহ্মোত্তন আমন ধানের জমিতে ধান রোয়ার ভার পড়ল আমার ঘাড়ে। বরদাদা কুসঙ্গে মিশে অল্প বয়সে গাঁজা ধরেছিলেন। পাড়াগাঁয়ে যা হয়ে থাকে। গাঁজা খাওয়ার দলে তারই সমবয়সী লোক ছিল অনেক। তারা কুপরামর্শ দিয়ে আমাদের পৈতৃক জমি ফাঁকি দিয়ে মৌরসি নেবার চেষ্টা করলেন। একদিন দাদা এসে বললেন, খালপাড়ের জমিটা মৌরসি চাইছে একজন, বেশ মোটা টাকা সেলামি, দিবি? আমি দাদার নির্বুদ্ধিতায় অবাক হয়ে গেলাম। আমার চেয়ে বয়সে বড়, অথচ তার বুদ্ধি এই রকম। কে এমন সুপরামর্শ দিয়েছে তা আমি জানি। বললাম, কত সেলামি দিচ্ছে? 15 টাকা বিঘে। জমিগুলো কিন্তু চিরদিনের মতো হাতছাড়া হয়ে যাবে। তাতে কি, এখন তো 70-80 টাকা হাতে আসবে। আমার ওতে মত নেই দাদা। এই থেকেই দাদার সঙ্গে আমার মতভেদ হয়ে গেল। তিনি আর আমার সঙ্গে কথা বলেন না, মার সঙ্গেই বলেন। তার অংশের জমি তিনি আলাদা করে নেবেন, নিজের জমি যা খুশি করবেন, এতে কারো কিছু বলবার নেই, ইত্যাদি। আমরা চাষিবাসী গৃহস্থ, ধান ছাড়া আর অন্য আয় নেই, জমি ছাড়া অন্য সম্পত্তিও নেই। আষাঢ় মাস এলো, ধান রোয়ার সময়। দাদা কিন্তু জমির দিকে একবারও গেলেন না, এক পয়সা সাহায্যও করলেন না। আমি ভেবেচিন্তে মুস্তাফাপুরের কাজী সাহেবের বাড়ি গিয়ে হাজির হলাম। মুস্তাফাপুরের কাজীরা বেশ অবস্থাপন্ন, তবে বুড়ো কাজী সাহেব শুনেছিলাম খুব রুক্ষ মেজাজের মানুষ। কিন্তু আমার আর তখন কোনো উপায় ছিল না। কাজী সাহেবের বাড়ি বেশ দোমহলা কোঠা, বাইরে লম্বা বৈঠকখানা। কাজী আব্দুর রহমান বসে হুকোয় তামাক খাচ্ছিলেন। আমায় দেখে বললেন, কোথা থেকে আসা হচ্ছে? তারপর আমার পরিচয় পেয়ে বললেন, ও, আপনি বিষ্ণুরাম রায়ের নাতি? তা কি মনে করে? আমায় কিছু টাকা ধার দিতে হবে দয়া করে, বিশেষ দরকার। রোয়ার খরচ নেই কিছুই হাতে। টাকা হবে না? কাজী সাহেব, না দিলে আমার উপায় নেই। এই 3 ক্রোশ রাস্তা রৌদ্রে হেঁটে এসেছি। আমার দাদা মানুষ নন, তিনি কিছুই দেখাশোনা করেন না, তাই আমার এই কষ্ট। ধান রোয়া না হলে সারা বছর আমরা চালাবো কি করে বলুন? কাজী সাহেব বললেন, আপনাকে এখানে আর আদি করতে হবে, ছেলে মানুষ,
এতখানি হেঁটে এসেছেন, এমন সময় বাড়ি ফিরে যাবেন তা হবে না। আমাদের প্রজা আছে এক ঘর, সে নাপিত, এই পাশেই তাদের বাড়ি। গোয়ালে রান্না বান্না করুন, আমি জিনিসপত্র সব পাঠিয়ে দিচ্ছি, তারা জল টল তুলে দেবে। নতুন হাঁড়ি কুমোর বাড়ি থেকেও আনিয়ে দিচ্ছি। আহ্লাদি করে সুস্থ হন, ওই বেলা কথাবার্তা হবে। স্নান সেরে আসুন ওই দিঘি থেকে। দিব্যি সরু চালের ভাত, কই মাছের ঝোল, গাওয়া ঘি, টাটকা দুধ, মর্তমান কলা, আখের গুড়ের পাঠালি ইত্যাদি দিয়ে পরিতোষকপূর্ব ভোজন পর্ব সমাধা হলো। কাজী সাহেবের আতিথ্য এবং সৌজন্যের জন্যে তাকে ধন্যবাদ দিতে গেলাম দুপুরের পরে। তিনি সে কথা কান না দিয়ে বললেন, কত টাকা হলে জমি রোয়া হয়? কত বিঘে জমি? বললাম 11। হিসেব করে টাকা গুনে আমার হাতে দিয়ে বললেন, না, যখন জমি ছাড়া ভরসা নেই তখন আমার পরামর্শ শুনুন, লাঙল গরু কিনুন। পরের লাঙলের ভরসায় চাষ চলে না। হাতিয়ার না থাকলে লড়াই কি করে করবেন? আমি বললাম, টাকা কোথায় পাই বলুন? লাঙল গরু করতে এখন অন্তত 100 টাকা দরকার। আচ্ছা, যেদিন আপনি আজকের টাকা শোধ দিতে আসবেন সেদিন এই সম্বন্ধে কথাবার্তা বলা যাবে, আজ নয়। বাড়ি ফিরে আসতেই মা সব শুনলেন। খুব ভদ্রলোক ওরা। আমার দুগাছা বালা আছে, বাধা দিয়ে কাজী সাহেবের থেকে টাকা নিয়ে আয়। আমি বললাম, বেশ, তাই হবে মা। সেই টাকা ফেরত দিতে গিয়ে কাজী সাহেব গরু কিনবার জন্যে আবার আমাকে 100 টাকা দিয়ে দিলেন। আমায় বললেন, আজ 33 বছর লোককে টাকা আর ধান কর্জ দাদন দিয়ে আসছি, এই আমাদের 7 পুরুষের ব্যবসা। যে মহাজন খাদক চেনে না সে মহাজন নয়। আপনি টাকা নিয়ে যান, দলিল দিতে হবে না। এভাবে সে আষাঢ় মাসে ধান রোয়া আমি নিজের চেষ্টায় শেষ করলাম। বাংলা 1282 সাল। তখন 3.5 টাকায় উৎকৃষ্ট আমন চাল 1 মণ পাওয়া যায়। পাকি ওজনের গাওয়া ঘি এই গ্রামে বসেই 12 আনা সেরে কিনেছি, দুধ ঘোল 60 টাকায়। সেসব এখন বললে রূপকথা মনে হয়। গ্রামে পীতাম্বর ঘোষ বলে একজন প্রজা ছিল আমাদের। গরু কেনা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করলাম। সে বললে, বাবা ঠাকুর, গঙ্গাপাড়ে একটা হাট আছে, সেখানে সস্তায় বলদ পাওয়া যায়। একবার আমি সেখান থেকে গরু কিনে এনেছিলুম, চলুন সেখানে, আমিও যাব। মার সম্মতি নিয়ে পীতাম্বরের সঙ্গে হাঁটা পথে রওনা হলাম, সঙ্গে কাজী সাহেবের দেয়া 100 টাকা। গেজের মধ্যে কাঁচা টাকা নিয়ে কোমরে বেঁধে নিয়েছি পীতাম্বরের পরামর্শে। তখনকার আমলে রাস্তাঘাটে চোর ডাকাতের বিশেষ ভয় ছিল না। মা পীতাম্বরকে তুলসী গাছ ছুঁয়ে দিব্যি করিয়ে নিলেন যে যেন আমাকে একা রেখে পথের মধ্যে কোনো দরকারে কোথাও না যায়। মা জানতেন না এই যাত্রার কী পরিণাম, কেই বা জানত। আজও ভেবে আশ্চর্য হয়ে যাই, এমন একটা ঘটনা একদিন কি করে ঘটেছিল আমার 22 বৎসরের জীবনে। চাদুরের গঙ্গা তীর আমাদের গ্রাম থেকে 7 কোষ। বেলা 2টার সময় খেয়ায় গঙ্গা পার হলাম। পীতাম্বর বললে, বাবা ঠাকুর, এখান থেকে কোষ 4 দূরে একখানা গ্রাম আছে, সেখানে আমাদের স্বজাতির লোক বাস করে। সন্ধে পর্যন্ত হাঁটতে পারবেন তো?
তখন আমার জোয়ান বয়স। বললাম, খুব পারবো। পীতাম্বর বললে, তবে চলুন বাবা ঠাকুর। সন্ধ্যার অন্তত ঘণ্টাখানেক পরে আমরা সেই গ্রামে পৌঁছে গেলাম। 60 বছর আগে সেই সব কথা শুনে আমার বেশ মনে আছে। আমাকে দাঁড় করিয়ে রেখে পীতাম্বর বাসার সন্ধানে কোথায় চলে গেল। আমি একটা নিম গাছের তলায় দাঁড়িয়ে আছি অন্ধকারে। পীতাম্বর আর ফেরে না। আধ ঘন্টা পরে দেখি পীতাম্বর এসে ডাকছে, আছেন নাকি বাবা ঠাকুর, চলুন। তারপর একটা খড়ের ঘরে নিয়ে গিয়ে আমাকে তুললে। মনে হলো সেটা কোনো গৃহস্থের বাইরের চণ্ডী মণ্ডপ হবে। এক পাশে কতগুলি বিচালি, অন্যদিকে ধানের বস্তা। একটা মাদুর পর্যন্ত পাতা নেই মাটিতে। তার উপর সবই অস্পষ্ট অন্ধকার, আলোও নেই। বাড়ির লোকেরা এমন অভদ্র যে একবার খোঁজ নিতে এলো না আমাদের। পীতাম্বরকে বললাম, দেশলাই জালি, একবার দেখে নি কোথাও সাপখোপ আছে কিনা। এমন বাড়িতে তুমি নিয়ে এসেছো? বাবু, এ রার দেশ, বড় খারাপ জায়গা। বিদেশি মানুষকে জায়গা দেয় না। এরা বোধহয় জানে না যে আমরা বাইরের ঘরে আছি। কোনো রকমে রাত কাটিয়ে ভোর আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া গেল দুজনে। শাকমুড়ি বলে একটা ছোট্ট বাজারে চিড়ে দই কিনে আমরা ফলার করলাম। আগের রাত থেকে অনাহারে আছি, তার উপর আমার জোয়ান বয়সের খিদে। আধসের চিড়ে আর আধসের দই, পোয়াটা গুড় আর এক ছড়া কলা একজন চক্ষের নিমেষে উড়িয়ে দিলাম। পীতাম্বরের মহৎ দোষ ছিল, তামাক খেতে বসলে সে আর উঠত না। মুদির দোকানে আহার আনতে তামাক খেতে বসলো তো বসলই। এদিকে বেলা পড়ে আসতে আমি একটু ব্যস্ত হয়ে উঠলাম। মুদির দোকানে পয়সা মিটিয়ে আমরা আবার পথ হাঁটি। পীতাম্বর বললে, বাবা ঠাকুর, আগে সিজে ডুমুরদা গ্রাম, অনেক বামুনের বাস, কিন্তু জায়গাটাতে যাব কি না তাই ভাবছি। কেন? বিখ্যাত ডাকাতের জায়গা, বামুনরাও ডাকাত। গঙ্গা দিয়ে একসময় বিদেশি মাল বোঝায় নৌকা যাওয়ার উপায় ছিল না। আজকাল তেমনটা নেই, তবুও বাবা ঠাকুর বিশ্বাস নেই, সঙ্গে অতগুলো টাকা। গ্রামের মধ্যে ঢোকা ভালো বাইরে মাঠে থাকাচ্ছে। মাঠের মধ্যেও তো ডাকাতি করে নিতে পারে। চলো কোনো ব্রাহ্মণ বাড়িতে গিয়ে আশ্রয় নিই। কিন্তু বাবা ঠাকুর কোনো রকমে জানতে দেবেন না যে আমাদের কাছে টাকা আছে। সিজে ডুমুরদা ভালো জায়গা নয়। সন্ধ্যার আগে আশ্রয় প্রার্থী হয়ে 2-3টে ব্রাহ্মণ বাড়ি গেলাম, কিন্তু কেউ জায়গা দিল না। আমরা বাইরে রোয়াকে শুয়ে থাকতে চাইলাম। রাতে কিছু খাবো না তাও বললাম, কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করলে না। অবশেষে একটা দেউড়িওয়ালা উঁচু পাঁচিল তোলা পুরনো আমলের কোঠাবাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায়। একজন বৃদ্ধ হঠাৎ দরজা খুলে বাইরে এলেন। আমায় বললেন, কে? আগে আমাদের বাড়ি এখানে নয়। এখানে কে মনে করে? বিদেশি লোক, রাতে একটু থাকবার জায়গা খুঁজছি। তোমরা? আগে ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? উপাধি কি? রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ, উপাধি রায়। বৃদ্ধ একবার আমার আপাদ মস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখে বললেন, এসো বাপু, সঙ্গে কেউ আছে? তাকেও ডাকো। এভাবে আশ্রয় পেয়ে প্রথমটায় খুব খুশি হয়ে উঠেছিলাম, কিন্তু পরে সদর দেউড়ি পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে সেই পুরনো আমলের বাড়ির চেহারা দেখে কেমন ভয় ভয় হলো। নির্জন বাড়িটায় কেউ যেন কোথাও নেই। এখানে যদি এরা টাকার জন্যে
আমাদের খুন করে পুঁতে রাখে, তবে লাশ শনাক্ত করবার মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভেতরে গিয়ে 2 মহল পার করে 3য় মহলে ঢুকে নারী কণ্ঠের স্বর শুনে ভরসা হলো, মেয়েদের সামনে অন্তত খুন করবে না এরা। চটা ওটা একটা খুব বড় রোয়াকের এক পাশে বর্ষার জলে আগাছা গজিয়ে রীতিমতো বন হয়েছে। আমার ভয় হলো, ওখানে নিশ্চয়ই ছাপ লুকিয়ে থাকে। সেই রোয়াকে আমাদের বসবার জায়গা দিয়ে বৃদ্ধ রান্নাঘরের মধ্যে ঢুকলো। পীতাম্বর চাপা গলায় বললে, বাবা ঠাকুর, কীরকম জায়গা, চলেন সরে পড়ি। আমি ভরসা পেয়েছি মেয়েদের দেখে বললাম, বনেদি গেরস্ত, অবস্থা খারাপ হয়ে পড়েছে, এখন কোনো ভয় নেই। একটু পরে বৃদ্ধ ফিরে এসে বললে, তোমার সঙ্গের লোকটির জাত কি? গোয়ালা? বেশ, ওকে ওই পিছনের পুকুর থেকে 1 গড়া জল আনতে হবে তোমাদের হাত পা ধোয়ার জন্য। আমার বাড়িতে লোকের অভাব। আমি বললাম, যাও পীতাম্বর। পীতাম্বর দেখি আমার চোখ টিপছে। আমি ধমক দিয়ে বললাম, যাও না, বসে কেন? অগত্যা সে চলে গেল। আমি একা পড়ে গেলাম অত বড় বাড়ির মধ্যে। পীতাম্বরের সন্দেহের অর্থ বুঝি এমন নির্বোধ আমি নই। খুব সতর্ক হয়ে রইলাম। নিজের 10 হাতের মধ্যে কোনো অপরিচিত লোককে আসতে দিচ্ছি নে। কাউকে বিশ্বাস নেই এখানে। প্রসিদ্ধ ডাকাতের জায়গা সিজে ডুমুর দ। বৃদ্ধ দেখছি আবার আসছে। আমি উঠে দাঁড়ালাম। ওর হাতে লুকোনো সরকি নেই তো? উঠে দাঁড়ালে তবু ছুট দিতে পারবো। বৃদ্ধ বললে, দাঁড়িয়ে কেন, বসো বসো। তোমাদের বাড়ি কোথায় বললে? আগে সনাতনপুর, নদে জেলা। বাপের নাম কি? ভূষণচন্দ্র রায়। কি করো? বয়স কত? ছেলে মানুষ বলে মনে হচ্ছে তো। বৃদ্ধ একটা আশ্চর্য প্রশ্ন করলেন বটে। বললে, গায়ত্রী মন্ত্র বলো তো। ব্যাপার কি? বৃদ্ধ পাগল টাগল নয় তো? রাত্রিটা কাটলে বাঁচি। কি করি, আবৃত্তি করে গেলাম গায়ত্রী মন্ত্র। একটু পরে জল নিয়ে পীতাম্বর ফিরে এলো। আমরা হাত পা ধুয়ে বিশ্রাম করলাম। রাত্রে আহারাদি শেষ হলো। আমাকে সঙ্গে করে গিয়ে টানা বারান্দার এক পাশে একটা ঘরে বৃদ্ধ আমার শোয়ার জায়গা দেখিয়ে দিল। বিছানায় সবে শুয়েছি, এমন সময় একটি স্ত্রীলোক আমার ঘরে ঢুকলেন। স্ত্রীলোকটির রং বেশ ফর্সা, বয়স 40-এর কম নয়। হাতে মোটা সোনার বালা, পরনে রাঙাপাড় শাড়ি। আমার মায়েরই বয়সী। দেখে আমি একটু সংকুচিত হয়ে পড়লাম। উঠে বসবার জন্যে চেষ্টা করলাম বিছানা থেকেই। তিনিই বললেন, না না, তুমি শোও, বড্ড কষ্ট করে এসেছো, কিছু খাওয়াও তো হলো না, কি বা ছিল ঘরে। এমন সময় আবার বৃদ্ধটি ঘরে ঢুকে এমন একটি কথা বললেন যাতে আমি আবার ভাবলাম বৃদ্ধটির নিশ্চয়ই মাথা খারাপ। তিনি স্ত্রীলোকটির দিকে চেয়ে বললেন, কেমন, পছন্দ হয়? স্ত্রীলোকটি বললেন, সে কথা এখন কেন, বাছা ঘুমুক, চলো আমরা যাই এখন। ওরা চলে গেলে আমি ভাবলাম, পীতাম্বরকে ডাক দেবো নাকি? কি ব্যাপার এদের, নরবলি টলবলি দেবে না তো আবার? পছন্দ কিসের হবে? রাত্রি বোধহয় কাটলো না। সকালে পীতাম্বরকে ডাক দিয়ে বললাম, চলো সকালেই বেরোনো যাক। তা যেমন আপনি বলেন বাবা ঠাকুর।
একটা কথা বলবো? কি? কাল শোবার পরে সেই বুড়ো আমার কাছে সব খোঁজখবর নিলেন। আপনার বাড়ি কোথায়, কে আছে, অবস্থা কেমন, কিসে চলে, সে অনেক কথা। এই জায়গা ভালো না, এক্ষুনি এখান থেকে যাওয়া যাক। বৃদ্ধ কিন্তু পীড়াপিড়ি করতে লাগলেন। কাল রাত্রে আমাদের খাওয়া ভালো হয়নি, আজ এখানেই থাকতে হবে। আমার সঙ্গে নাকি তার একটা কথা আছে। কি কথা? আহ্লাদি করে নাও, ও বেলা হবে তখন। বৃদ্ধকে যেন বড় ব্যস্ত বলে মনে হলো। বৃদ্ধ পিছন ফিরতেই পীতাম্বর আমায় চুপি চুপি বললে, বাবা ঠাকুর, বড় বিপদ। কি রে? এরা ডাকাত, সদর দেওয়ারি বন্ধ করে দিয়েছে, টাকার সন্ধানও পেয়ে গিয়েছে, বাইরে যেতে দেবে না। সত্যি? দেখে আসুন নিজের চোখে, সদর দেওয়ারির তালা লাগানো। কথাটি কিন্তু আমার মনে লাগলো না। রাত্রির অন্ধকারে এরা যে কাজ অনায়াসে শেষ করতে পারত, তার জন্য দিনমানে দেউড়ি বন্ধ করে গোলমাল বাঁধাবার চেষ্টা কেন করবে? পীতাম্বর হাজার হোক গোয়ালার ছেলে, 80 বছর বয়সেও এরা সাবালক হয় না। রাত্রে সেই স্ত্রীলোকটি একটু পরে এসে বললেন, বাবা, কুয়ে জল তুলে দিয়েছি, বেশ করে নিয়ে নাও, কিন্তু এবেলা কিছু খেও না যেন। আশ্চর্য হয়ে বললাম, খাবো না কেন মা? এ নিশ্চয়ই নরবলি না হয়ে যায় না। স্ত্রীলোকটি বললেন, মা বলে ডেকেছ তো, তাহলেই হয়ে গেল, কর্তার কাছেই সব শুনো। বলতে বলতে বৃদ্ধ এসে হাজির। বললে, সোজা কথা বলি শোনো, আমার একটি নাতনি আছে, সেটিকে তোমার বিয়ে করতে হবে। সুন্দরী মেয়ে, তোমাকে এক্ষুনি দেখানো হচ্ছে, কোনো অনিষ্ট হবে না তোমার। মেয়ে আমার কানাও নয়, খোড়াও নয়, দেখলেই তুমি বুঝতে পারবে। তোমার সঙ্গে চমৎকার মানাবো বলেই এই সম্বন্ধ স্থির করেছি। আমার সামনে বজ্রপাত হলেও বোধ হয় অত আশ্চর্য হতাম না। বিয়ে করতে হবে, সে কেমন কথা? বললাম, সে কি, তা কেমন করে হয়? কেন হবে না? তোমরা আমাদের পাল্টি ঘর, মেয়ে ভালো, তোমার অমতের কারণ তো নেই, গহনাপত্র সবই দেয়া হবে। আগে তা হয় না। বৃদ্ধের মুখ চোখের ভাব বদলে গেল। হঠাৎ অত্যন্ত কর্কশ এবং রুক্ষস্বরে বলে উঠল, তা হয় না, তা হতে হবে। আমি কে জানো? আমার নাম ঈশ্বর রায়। আমার নামে সিজে ডুমুরদোয়া থেকে মগরা খাল পর্যন্ত লোকে থরহরি কাঁপত একদিন। বিয়ে না করে তোমার এখান থেকে যাওয়ার জো নেই। দেউড়িতে চাবি দেয়া আছে, ঘাড় ধরে বিয়ে দেয়াবো। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে। গোবদারি ওঠেনি ছোকরা, তুমি কার সঙ্গে কথা কইছো জানো? আমি কাঠের পুতুলের মতো বসে রইলাম। বৃদ্ধ সেই স্ত্রীলোকটির দিকে চেয়ে বললে, যাও, জগদ্ধাত্রীকে নিয়ে এসো। স্ত্রীলোকটি ঘরের মধ্যে ঢুকলেন এবং একটু পরেই যখন মেয়েকে নিয়ে এলেন হাত ধরে, তখন সাক্ষাৎ জগদ্ধাত্রী প্রতিমার মতোই তার রূপ ফুটে উঠল আমার মূঢ় চোখের সামনে। যেমন গরম, তেমনি লম্বা, তেমনি নং। নামেই জগদ্ধাত্রী, রূপেও জগদ্ধাত্রী, ব্যবহারেও তাই। এরপরে গল্প খুব সংক্ষিপ্ত। এই মেয়েই তো তোমাদের ঠাকুমা জগদ্ধাত্রী দেবী, পুণ্যবতী। শীতের সিঁদুর নিয়ে চলে গিয়েছে আজ কত কাল। তখন তোমার বাপের বয়স 6 বছর। আর সেই ডাকাতের সর্দার ঈশ্বর রায় ছিলেন আমার দাদা শ্বশুর। গল্পটি শেষ করে ঠাকুরদা একবার শ্রোতাদের
মুখের দিকে চাইলেন, কিন্তু কারো মুখ দেখে বোঝা গেল না তারা কেউ এটা বিশ্বাস করেছে। তখন তামাকের নলটায় একটা জোরে টান দিয়ে বললেন, আগেই তো বলেছি এটা সত্যি বলে তোমরা কেউ বিশ্বাস করতেই পারবে না, কিন্তু জেনো এটা সত্যি। বুড়ো বয়সে মিথ্যা কথা বলে নাতিদের ঠকিয়ে আমার লাভ কি বলো? বন্ধুরা, শেষ হলো আজকের গল্প পাঠ। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকের মতো শুভরাত্রি। সকলে সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন। নমস্কার।